তোমার শিব ঠাকুরকে খুব ভালো লাগে? ওই শিব ঠাকুরের ভক্ত। গলায় সাপ, হুম সামনে নন্দী, হুম ভস্ম মাখা, হুম হাতে ত্রিশূল। হুম এরকম হাসে তোমার কাছে? মানে আমি স্বপ্নে দেখি। হ্যাঁ, আর কি চেয়েছে গপু? আমি চেয়েছি হুম যে সব সাধুদের যেন খাওয়ার কষ্ট না থাকে। 12 বছর বয়স তখন দৃষ্টিশক্তি পুরো সম্পূর্ণ হারিয়ে যায়। আমার মা খুব গভীর চিন্তা করতেন যে কী হবে ছেলেটার অবস্থা। জীবনে এত বড় ওই বর্ধমানের বুকে এই যে জায়গা কিনে বাড়ি করেছি, সেটা মা যদি দেখতো ওর মা খুব খুশি হতো। সেটা মা দেখতে পেলেন না, ওইটা আমার মনে দেখতে খুব কষ্ট আর কি। আজ ওই যে ভাড়া বাড়িতে ছিলাম, একটা ঘরে অ্যাজবেস্টারের ঘরের মধ্যে আমার স্ত্রী কষ্ট করে ছিল। আচ্ছা, ছোটবেলা থেকে কখনো কেউ আপনাকে নিয়ে উপহাস করেনি, কেউ বুলি করেনি? দৃষ্টিহীন মানে সমাজে অবহেলিত। এখনো অনেক মানুষের ধারণা যে দৃষ্টিহীনটা কিছুই করতে পারবে না, এমন এরকম মানুষ কিছু কিছু আছে যে আমার লুকিয়ে রাখতে যায় আমার ছেলে, যে প্রতিবন্ধী বলে তাকে সেই ঘরে বসিয়ে রাখা, এটা তো ঠিক নয়। কর্মটাই বেশি। ভাগ্যকে দোষ দিয়ে এটা ঠিক, ভাগ্যকে দোষ দিলে হবে না। জীবনে কিছু করতে হলে কর্ম করতে হবে। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম পুষ্টিবর্ধনম বন্ধনাৎ মৃত্যুর্মুক্ষামৃতাৎ। যাতে আমি অমর হয়ে যাই। তুমি অমর হয়ে যাবে? তারপর তুমি অমর হয়ে কি করবে? অমর হয়ে মানুষের সেবা করব। মানুষের সেবা করবে? হ্যাঁ, কি রকম ভাবে সেবা করবে? ভাবছি একটা স্কুল খুলবো, হাসপাতাল। আচ্ছা শিয়ালগুলোকে আমি বুদ্ধি করে তাড়িয়েছিলাম। আচ্ছা, কি বুদ্ধি করেছিলে শুনি? শিয়াল থেকে বেশি বুদ্ধি আছে আমার মাথায়। আমি শুনলাম তুমি খুব ভালো কবিতা বলো। খাও একা পাও জেঠাই জেঠু, বাতাবি লেবু সকলগুলো, একলা খেলে ডুবিয়ে নুলো। বল গোলাপ মোরে বল, তুই ফুটিবি সখী কবে। দিঘি জল ঝলমল যত কাক দেয় ডাক, বায়ু বয় বনময় বাঁশ গাছ করে নাচ। হে সখা মম হৃদয়ের সংসারে সব কাজ ধ্যানে জ্ঞানে হৃদয়ের। ছোটবেলা থেকেই আমার ভীষণ ইচ্ছে আমার চারপাশের মানুষজন, এই পৃথিবীর মানুষজন তথা এই দেশের মানুষজন কিভাবে তাদের জীবনটাকে কাটায়, কিভাবে জীবনটাকে উদযাপন করে সেই সম্পর্কে জানার। আর এই আর্টচালার মধ্য দিয়ে আমার সেই ইচ্ছে অনেকটা পূরণ হয়ে গেছে। ঠিক সেরকমভাবেই আজকে আমরা এমন একজন মানুষের সঙ্গে কথা বলবো যিনি চোখ দিয়ে নয়, হৃদয় দিয়ে এই পৃথিবীটাকে অনুভব করেন, হৃদয় দিয়ে এই পৃথিবীটাকে দেখেন এবং সেই সঙ্গে তারই মতন মানুষদেরকে জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছেন। নমস্কার, আমি সোমা ঘোষ, আপনাদের সকলকে স্বাগত আর্টচালায়, পাওয়ার্ড বাই দ্য ডিজাইন ওয়াল। আর আজ আমাদের সঙ্গে আমাদের আর্টচালায় উপস্থিত আছেন গুরুপদ মণ্ডল। নমস্কার মাস্টারমশাই। নমস্কার মাস্টার। হ্যাঁ নমস্কার। কেমন আছেন বলুন? খুব ভালো আছি। আপনি ভালো আছেন তো? আমি খুব ভালো আছি। আজকে আপনার সাথে জমিয়ে গল্প করব। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, প্রথমে আপনার একটু ছোটোবেলার কথা শুনি। হ্যাঁ আপনার ছোটোবেলাটা কেমন বলুন। হ্যাঁ বলছি, আমার প্রথমে পরিচয় দিচ্ছি। হ্যাঁ। আমি গুরুপদ মণ্ডল, জন্মস্থান পূর্ব মেদিনীপুর, পাঁশকুড়া থানা, গ্রামের নাম পশ্চিম চিল্কা। এখন কর্মস্থল এখানে বর্ধমানের বাসিন্দা, এখন বর্ধমানের বাসিন্দা। তারপর আমি এখন আমার ছোটোবেলার কয়েকটা ঘটনা বলছি। হ্যাঁ, মানে ছোটবেলায় আপনি কখন অনুভব করলেন যে আপনি আস্তে আস্তে দৃষ্টিটাকে হারিয়ে ফেলছেন? কীভাবে হারালো সেটা আমি বলছি। আমার মায়ের কাছ থেকে শুনেছি, যখন আমার জন্মের 6 দিন পরে ভারী অসুখ হয়েছিল। সেই অসুখ থেকে মানে আমার খুব কঠিন অসুখ হয়েছিল, মানে
বাঁচার আশা ছিল না। সেই তার হাত থেকে রক্ষা হয়েছি। তারপর ধরুন আমার তখনও বুঝতে পারিনি, আমার বাড়ির লোক বুঝতে পারেনি যে দৃষ্টিশক্তি আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। তখনও আমরা মানে অল্প দেখতে পেতাম আর কি, মানে তখন যে বাড়ির লোক কিন্তু বুঝতে পারেনি যে দৃষ্টিশক্তি কমে যাচ্ছে। এইভাবে ধরুন 8 বছর বয়স যখন হলো তখন আমার বাবা মারা যায়। তারপর কিছুদিন তখন কিন্তু আমি নর্মাল স্কুলে আমাকে ভর্তি করে দেয়। নর্মাল স্কুলে পড়ছি, কিন্তু তখন দৃষ্টিশক্তি মোটামুটি অল্প ছিল, মানে রাস্তাঘাট চলাফেরার মতো। আর এই নর্মাল স্কুলে যে ভর্তি হয়েছিলাম তাতে আমার সহযোগিতা করতো আমার মামা স্কুল টিচার ছিলেন, ওনাদের হেল্প। তারপর আমার বাড়ি যারা আছে আমার জেঠু দাদারা, ওরা অনেক হেল্প করে। সেইভাবে আমি নর্মাল স্কুলে একটু পড়াশোনা করেছিলাম। তারপর হঠাৎ একবারে দৃষ্টিশক্তি চলে যায়। ওটা তখন প্রায় ওই 12 বছর বয়স, তখন দৃষ্টিশক্তি পুরো সম্পূর্ণ হারিয়ে যায়। তখন ওই 12 বছর বয়স থেকে আমি একবারে সম্পূর্ণ আর বাড়িতেই বসে থাকলাম। তখন মনের দিক থেকে খুব কষ্ট পেতাম, মানে বাড়ির লোক খুব বোঝাতো যে এই বয়সে দৃষ্টিশক্তি হারিয়ে গেল। আমার মা খুব গভীর চিন্তা করতেন যে কী হবে ছেলেটার অবস্থা। মা আমার জন্য খুব চিন্তা করতেন। তারপরে তখন পরিবারের কারো ধারণা নেই যে দৃষ্টিহীনদের এত সুন্দর ব্যবস্থা, পড়াশোনা হয়, সেটা কারো ধারণা নেই। তারপর রীতিমতো আমার জেঠু দাদার ছেলেরা আর কি, তারা ওই পেপারের পত্রিকাতে দেখতে পেলো যে পূর্ব মেদিনীপুরে হলদিয়া চৈতন্যপুর, ওটা বিবেকানন্দ মিশন আশ্রম স্কুল ফর দি ব্লাইন্ড, ওখানে একটা স্কুল আছে। সেই স্কুলে আমাকে আবার আমার বাড়ি পরিবার যোগাযোগ করে ভর্তি করে দেয়। সেখানে আবার এবং ব্রেল পদ্ধতিতে পড়াশোনা স্টার্ট করলাম। সেখানে কিছুদিন পড়াশোনা করলাম। কিছু পড়াশোনার একটু সত্যি যেটা বলতাম, পড়াশোনা একটু খুব ডাল ব্রেন ছিলাম, একটু পড়াশোনা সেরকম ভালো করতে পারিনি। তারপর ওখানে একটা ভোকেশনাল ট্রেনিং সেন্টার আছে আর কি, সেই ট্রেনিং সেন্টারে আমাকে ওরা ব্যবস্থা করে দিলেন। ট্রেনিং সেন্টারে আমি কাজ শিখি। ওটা ওই প্লাস্টিক চেয়ার বোনা, পাপোশ তৈরি। সে পাপোশ আমাদের এখানে তৈরি আছে, পরে আপনাদের দেখাবো। পাপোশ এবং মোমবাতি তৈরি, এগুলোর উপর ট্রেনিং নিয়েছিলাম আর কি। ওই বেতের মোড়া দেখেছেন তো, সেই বেতের মোড়া সেইগুলো বোনা, ওইগুলো কাজ ট্রেনিং নিয়ে আমি রীতিমতো ওখানে সার্টিফিকেট পেলাম। তো এই বর্ধমানে কাজ পেলাম, যে সেটা হচ্ছে ওই বর্ধমানের একজন শিক্ষক ওই হলদিয়া চৈতন্যপুরে, উনি ওই ভোকেশনাল ট্রেনিং সেন্টারে টিচার ছিলেন। সেই টিচার আমার কাজের দেখে উনি আমাকে আমার বাড়ির অবস্থা খারাপ ও জানে, স্যার খুব জানেন যে খুবই দরিদ্র পরিবারে, উনি স্যার ব্যবস্থা করে দেয় আর কি বর্ধমানের কাজের। তখন বর্ধমানে এই ব্লাইন্ড স্কুলটা ছিল ওই রাজবাড়ি, এই লক্ষ্মীনারায়ণজি মন্দির, ওখানে স্কুলটা ছিল। তখন অস্থায়ীভাবে স্কুল ছিল রাজবাড়িতে। তো স্কুলটা ওইখানে 1991 সালে আমি জয়েন করি। তারপরে 1991 সাল থেকে আমি তখন ভলেন্টিয়ার সার্ভিস, মানে ওই যৎসামান্য মাইনা পেতাম। এইভাবে তার আস্তে আস্তে আমাদের স্কুল এখানে স্থাপিত হয় বড়নি সুকান্তপল্লীতে। আমরা বলেছিলাম যে এটা 1996 সালে এখানে স্কুল স্থাপিত হলো। তারপর সেখানে এখানে 2001-এ স্কুল সরকারি হয়। তারপরে এর মধ্যে এর ঘটনা আছে, এই যে আমার মা 1999 সালে আমার মা মারা যায়। যে মা আমার জন্য এত কষ্ট খুব পেয়েছিলেন যে ছেলেটার ভবিষ্যতে কিছু করে দিয়ে পারলাম না। ছেলেটা বর্ধমানে কাজ পেয়েছি জানে, তখন তো সরকারি হয়নি। তো সেই মা কিছু যৎসামান্য মাইনে পেতাম। মা আমার বিয়ে দেওয়ার জন্য সেটাও পরিকল্পনা করছিলেন যে যৎসামান্য মাইনে আমি না বলে এই মাইনে বিয়ে করা যাবে না। সেটাও মা বেঁচে থাকতে আমার ব্যবস্থা করে দিয়ে গেলেন। যে আমার দাদা শালি আমাদের বাড়িতে আসে। আমার মায়ের খুব সেবা করতো। মা যখন শয্যাশায়ী ছিল, আমার ওই শালি আমার মাকে খুব সেবা করতো। তারপর আমার দাদার শালি আমার মা
মৃত্যুসজ্জে যখন মৃত্যুর একদিন আগে এই আমার দাদা শালিকে হাত জুড়ে বলে গেলো যে আমার এই অন্ধ ছেলেটাকে তুই দেখিস, তোর হাতে আমি করে দিয়ে গেলাম। সেই তারপর সেই এইগুলো মানে মায়ের যে কত কষ্ট, সেটা আমার মা যে আমার জন্য কত চিন্তা ভাবনা করে গেছে। সেই আজকে জীবনে এত বড় ওই বর্ধমানের বুকে এই যে জায়গা কিনে বাড়ি করেছি, সেটা মা যদি দেখতো মা খুব খুশি হতো। সেটা মা দেখতে পেলেন না, ওইটা আমার মনে দুঃখ থেকে খুব কষ্ট আর কি। যাই হোক, তারপর রীতিমতো 2000 সালে আমার যে বিয়ে করেছি স্ত্রী, সে বাড়ির বুঝতে পারছেন একটা দৃষ্টিহীন ছেলেকে বিয়ে করা, সে আমার স্ত্রী কিন্তু বাড়ির বাধা সত্ত্বেও বাবা মা রাজি হয়নি। বাধা সত্ত্বেও সে যে মায়ের কথাটা সে ফেলতে পারেনি। আমার যে মা বলে দিয়ে গিয়েছে যে আমার অন্ধ ছেলেকে দেখবি, সে ওই আমাকে বিয়ে করে। সেই মায়ের যে এত আমার ভালোবাসা, এত মায়ের আমার শেষ পর্যন্ত একজনকে রেখে গেছেন আপনার শেষ জন্য। পর্যন্ত আমার যে সারা জীবন দেখবে সেই ব্যবস্থা মা করে গেছেন। একদম। আচ্ছা, এই যে আপনি প্রথমে তো দেখতে পেতেন, সেই সময় স্কুলে ভর্তি হয়েছিলেন, এবিসিডি এগুলো শিখেছিলেন, অক্ষর পরিচয়গুলো করেছিলেন। তখন কিন্তু একটু বড় বড় অক্ষরে আমার ভাইপোরা আমাকে ট্রেনে বসাতেন, ওই পেনে যেরকম আমরা লিখেন, যেরকম পেন খাতায় লিখেন, সেটা বড় বড় করে লেখা দেখাতো, শিখিয়ে দিত আর কি। সেগুলো আমি আস্তে আস্তে শিখতাম। অনেকে সহযোগিতা করেছি আমি যাতে পড়াশোনায়। আপনি অক্ষর পরিচয়টা যখন আপনার দৃষ্টি ছিল আপনি করতে পেরেছিলেন? হ্যাঁ, দৃষ্টি ছিল। এবার যখন দৃষ্টি হারিয়ে গেল, তখন ব্রেলে যখন সেটা ট্রান্সফার হলো, তখন অসুবিধা হয়নি? না, ব্রেলে আমাদের যে ব্রেল পদ্ধতি, সেটা আমরা স্পর্শ করে পড়া, সেটা ওখানে আমাকে শিখিয়ে দিল ব্রেল পদ্ধতিতে। ওখানে যে চৈতন্যপুর বিবেকানন্দ মিশন আশ্রমে স্কুল ফর দি ব্লাইন্ড যে হেডমিস্ট্রি ছিলেন, উনি আমাকে ব্রেলটা খুব তাড়াতাড়ি শিখে গেলাম। উনি আমাকে পড়ার সুযোগও দিয়েছিলেন, কিন্তু ওই অসুবিধার জন্য আমি পড়তে পারলাম না। ওই ভোকেশনাল ট্রেনিং সেন্টারে আমাকে কাজ দেয়। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞাসা করি। আপনি যেহেতু শুরুর দিকে অক্ষরগুলো দেখেছিলেন, লিখেছিলেন, পরে ব্রেলটা দেখলেন, আপনার কোনটা মনে হয় যে কোনটা বেশি মজাদার, ব্রেলটা নাকি হাতে পেন দিয়ে লেখাটা? সরি, এটা হাতে লাগলে কিছু অসুবিধা না? আচ্ছা, আমার এখন ব্রেলটা খুব মানে আনন্দদায়ক। ব্রেলটা ধরুন, আমাদের ব্রেল পদ্ধতি আমরা মানে কোনো আলোর দরকার হয় না। আমরা ধরুন বিছানায় বসে বসে শুয়ে শুয়ে আমি ব্রেল পড়তে পারবো, বসে বিছানায় বসে, কোনো আলোর প্রয়োজন হবে না। ব্রেল বই আমরা সেটা ব্রেলটা আমাদের আলো লাগবে না। না, ব্রেলটা আমাদের কাছে ব্রেলটা খুব ইজি, সহজ। হ্যাঁ, খুব সহজ। আপনার সাথে তো আগেও আমার কথা হচ্ছিল, আপনি তখন বলেছিলেন যে খুব স্ট্রাগল করে আপনি আজকে এই জায়গায় এসেছেন। অনেক মানুষ আছে জীবনে লড়তে লড়তে হেরে যায়, যে না আর পারছি না, যেমন করে চলুক, কারোর একটা ওপরে মানে বোঝা যাকে বলে সেই রকমভাবে বেঁচে যায়। তো আপনার কোথাও মানে আপনি নিজের মধ্যে এই জেদটা, এই যে কিছু একটা করব, নিজেই দাঁড়াবো, নিজেই স্বাবলম্বী হব, এই ব্যাপারটা যে আপনার মধ্যে জাগিয়ে রেখেছিলেন, কি উৎসাহ দিয়েছিল যে আপনার মধ্যে এই জেদটাকে জাগিয়ে রাখার জন্য? কে উৎসাহ দিয়েছিল? হ্যাঁ, মানে কে উৎসাহ দিয়েছিল, বা কোনো কি ঘটনা যে না আমি কিছু করেই দেখাবো, এরকম ব্যাপারটা কিভাবে আপনার মধ্যে এলো? হ্যাঁ, না, এটা আমার মনের মধ্যে একটা চ্যালেঞ্জ ছিল যে আমি যে কিছু একটা করবো, দেখাবো। এবং পাশে এমনি তাও আমাদের সহযোগিতাও অনেকে করেছে। যে এই যে বললাম যে আমাদের বর্ধমান যে স্যার ওই হলদিয়া বিবেকানন্দ মিশনে সার্ভিস করতেন, উনি অনেক করে দিলেন যে হ্যাঁ তুমি ওইখানে যাও, ওখানে নিশ্চয়ই স্কুলটা যে কোনো একদিন স্কুল সরকারি হবে, ওই জায়গায় তোমার যে তুমি হাতের কাজের উপর ট্রেনিং নিয়েছো, ওই কাজে তুমি ভালো দক্ষ আছো, তোমাকে ওখানে তুমি চান্স পাবেই। এটা স্যার ওই খুব সাহস দিতেন আমাকে যে ওখানে তুমি কাজ পাবেই, তুমি ওই স্যারই ব্যবস্থা করে দেয়। এবং সেই সাহস নিয়ে আমি এখানে কাজ আসতে শুরু করি। এখানে তখন তো বেসরকারি স্কুল ছিল, অনেক বাধা এসেছিলো, তা তো মানে
ওই তখন স্কুলটা ছিল আমাদের ভারত মাতা সংঘ, একটা ক্লাব ছিল, সেই ক্লাবের আন্ডারে স্কুলটা ছিল। তখন স্কুলের অনেক ওই ক্লাবের সঙ্গে অনেক ঝামেলা হয়েছিল, সেই ঝামেলা সেসব কাটিয়ে তারপরে এই জায়গায় স্কুলটা মানে প্রশাসন হাতে নিয়ে সরকারটা স্কুল স্পন্সরশিপ হয়। আচ্ছা, আমি আর একটা জিনিস জানতে চাই, যেহেতু বললেন যে আপনার যিনি স্ত্রী এখন, তিনি কোথাও একটা দায়িত্ববোধ, কোথাও একটা ভালোবাসা থেকে আপনার পাশে রয়ে গেছেন, উনি কীরকমভাবে আপনাকে উৎসাহিত করেছেন জীবনে যে অটলভাবে বেঁচে থাকার জন্য? হ্যাঁ হ্যাঁ, ওরও অবদান রয়েছে। ও যে কোনো বিষয়ে বোঝায়, কোনো অর্থ নিয়ে কোনো সমস্যা হলে সে সাহস যোগায়। এই জন্য আমি এই বর্তমানে জায়গা কেনার পর অনেক ধার দেনা হয়েছিল, বাড়ি যখন শুরু করি তখন আমার স্ত্রী ও সাহস দিয়েছিল এবং ওরা আমার স্ত্রী অনেকে বর্ধমানে আসার পর অনেক পরিচিত হয়েছিল। আমার ছেলে যখন মিউনিসিপ্যাল বয়েজে স্কুলে ভর্তি হলো, তখন ওই মিউনিসিপ্যাল বয়েজে তো জানেন সেই গার্জেনরা, মায়েরা সব যায়, ওই মায়েদের সঙ্গে আমার স্ত্রী অনেক মেলামেশা আছে। তো সেই আমার স্ত্রী ওই যখন বাড়ি করি, ওই স্ত্রী এবং ওই ওই যে আমার স্ত্রীর বান্ধবীদের ওদের টাকা পয়সার কোনো ব্যবস্থা করে দেয়। মানে বাড়ির তখন সরকারের 2001-এ আমাদের স্কুল স্পন্সরশিপ হয় এবং আমি ভাড়া বাড়িতে ছিলাম, এখানে বর্ধমানে ভাড়া বাড়িতে ছিলাম 12 বছর। এই পাশেই গেটের সামনে একটা ভাড়া বাড়িতে ছিলাম একজনের বাড়িতে। ওনারা খুব যথেষ্ট ভালো, ওনাদের বাড়িতে ছিলাম ভাড়া, ওনার 12 বছর ওনার এক বাড়িতেই ছিলাম। ওনারা খুব ভালো, আমার ছেলেকেও ওই দাদা বৌদি, আমরা মানে নিজের আত্মীয়র মতো, মানে নিজের আত্মীয়, মানে নিজের দাদা বৌদির থেকে মানে নিজের আপনজন মনে হয়, খুব আপনজন মনে হয়। তো ওনাদের আমার ছেলে, উনি বৌদি, ওই যে বাড়িতে ভাড়া থাকতাম, বৌদি খুব সহযোগিতা করেছে আমার ছেলেকে। আমার ছেলে এবং মাধ্যমিক পর্যন্ত এই বৌদি দেখেছে। ছেলে মাধ্যমিকে মিউনিসিপ্যাল বয়েজে স্টার মার্ক পেয়েছে, ভালো ছেলে। যাই হোক, স্ত্রী ওই বিষয়ে মানে আমাকে অনেক হেল্প করেছে, সান্ত্বনা দিল যে টাকা পয়সা কোনো অসুবিধা নেই। আজ ওই যে ভাড়া বাড়িতে ছিলাম, একটা ঘরে, অ্যাজবেস্টারের ঘরের মধ্যে আমার স্ত্রী কষ্ট করে ছিল, কিন্তু যাই হোক তারপর আস্তে আস্তে বাড়ি করি। আচ্ছা, ছোটোবেলা থেকে কখনো কেউ আপনাকে নিয়ে উপহাস করেনি, কেউ বুলি করেনি? হ্যাঁ, এটা একটু খ্রিস্টানদের, এটা গ্রামাঞ্চলে বুঝতে পারছেন, তবে আমাকে সেভাবে কেউ উপহাস করে না, তো কেউ একটু মজা করে একটু করে, যে হয়তো অনেক দেখতে পাইনি বলে মজা করে আর কি। ধরুন এই হয়তো কোনো জিনিসটা, ধরুন আমি আমার দিদি বাড়ি যাই, ধরুন আমার বড় দিদি বাড়ি যাই, প্রতিটা এই গরমের ছুটি পুজোটিতে দিদি বাড়ি যাই, আমার জামাইবাবু আমাকে খুব মজা করে, সেই কত ধরুন খেতে দিয়েছে, ধরুন থালার চারপাশে বাটিয়েছে, সে বাটিগুলো হয়তো আপনার ধরুন আমি খাচ্ছি তো, খেতে আমাকে সব দেখিয়ে দিল, দিদি দেখিয়ে দিল, এই পাশে এই বাটির এইটা মাছের জ্বালা, যেটা এই তরকারি আছে দেখিয়ে দিল। আমি হচ্ছে খাচ্ছি, আমার হাতের আন্দাজে খাচ্ছি তো, আমার আমি হয়তো মাছের বাটিটা সরিয়ে দিল। এইসব আমি খুব মজা করতেন এরকম, বলে কি বলবো, তো কি তোর এটা তোর মাছের বাটির কথা গেল, আমি ঠিক তোমার কাজ তুমি সরিয়েছো, এরকম খুব মজা করতেন জামাইবাবু এরকম। তারপর আর বন্ধুরা, পাড়া প্রতিবেশী বন্ধুরা, ওরা খুব মজা করতো। আচ্ছা, এই যে যখন স্কুলে প্রথম পড়াশোনা শুরু করালেন বাচ্চারা আপনার সাথে মজা করেছে কখনো? বাচ্চারা মানে বদমাইশি করে আমাদের মজা স্কুলে? করতেন? হ্যাঁ হ্যাঁ, একদম। স্কুলে ওরা দু একজন গেছে, আমি হয়তো টেবিলে বইটা রেখে পড়াচ্ছি, আমি হয়তো আমাদের তো বলেছি আপনাকে যে স্টুডেন্টদের পড়াতে হলে কোন ছেলে ঠিক মতো পড়ছে কিনা, ধরুন কোনো একটা কাজ দিলাম, সেটা করছে কিনা সেটা আমাকে দেখতে হয়, উঠে দেখতে হয়। উঠে অন্য ছেলেকে দেখতে গেছি, সে হয়তো ক্লাসে হয়তো বইটা সরিয়ে দিল, দু একজন ওরকম মজা করে আর কি স্যার। এটা মানে মজা করে আর কি, জাস্ট ধরুন কোনো এপ্রিল ফুল এলে খুব মজা করে আর কি। আচ্ছা,
এবার একটু অন্যরকম প্রশ্ন করি। হ্যাঁ ধরুন আমরা যখন স্বপ্ন দেখি, স্বপ্নেতে হয় কোনো বাড়ি, গাছপালা এই সমস্ত কিছু দেখতে পাই। আপনি যখন স্বপ্ন দেখেন, আপনার স্বপ্নে কি ভাসে? হ্যাঁ আপনারা আপনারা সাধারণ মানুষের মতো আমরা স্বপ্ন দেখি। আমার আমরা কোনো জিনিস এই যে যখন ভাড়া বাড়িতে ছিলাম, এই স্বপ্ন দেখি আমি কবে জায়গায় কিনে বাড়ি করব। এইগুলো আমার মনের মধ্যে খুব স্বপ্ন আছে যে কবে নিজে বাড়ি করব, যে কবে আমি ছাদ দেওয়া বাড়িতে থাকবো। এইগুলো নানা রকম প্রশ্ন আছে। আর আমার আর প্রত্যেকটা জিনিসের একটা খুব কৌতূহল থাকে। কোনো জিনিস ধরুন আমার স্ত্রী কিনে নিয়ে এলো, সেটা আমি হাত দিয়ে নেড়ে চেড়ে না দেখলে আমার সেটা খুব মনের মধ্যে কৌতূহল আছে যে জিনিসটা মানে খুব স্বপ্ন মনে হয় যে এই জিনিসটা আমি দেখবো। মানে প্রত্যেকটা আমাদের দেশিদের কোনো জিনিস কিনলেই আমার সেটা দেখার আগ্রহ খুব খুব কৌতূহল জায়গায়। আচ্ছা, আপনার সামনে একটা মাইক আছে। এই যে আমি আপনাকে বললাম আপনার সামনে মাইক আছে, আপনার আমি যদি চোখ বন্ধ করে আমার মানে চোখের সামনে ভেসে ওঠে যে একটা কালো রঙের কিছু লম্বা পাড়া, যেটাকে আমি ধরতে পারবো এরকম। আপনাকে বললাম আপনার সামনে মাইক আছে, আপনার মনের মধ্যে কি ভাসছে? জিনিসটা কীরকম হতে পারে? এটা এটা ধরুন মাইক্রোফোনটা হাত দিয়ে তো দেখেছি, মানে কী ধরে আপনার এই যেটা এখন নতুন কীভাবে স্ট্যান্ড আছে, এটা মনের মধ্যে একটা ইয়ে আছে কি জিনিসটা হাত দিয়ে মনে হচ্ছে নেড়ে দেখি কি জিনিসটা। এটা এটা অনুভব না, হাত দিয়ে না নেড়ে ছেড়ে দেখলে এটা অনুভব করা যাচ্ছে না আর কি। আচ্ছা, আমি যদি আপনাকে বলি যে নীল আকাশ, সবুজ গাছপালা, আপনার মনের মধ্যে এটা কীরকম ছবি ফুটে উঠছে? হ্যাঁ দৃষ্টিতে এটা কালারটা একটু ওইটা নিয়ে এটা একটু আমাদের অসুবিধা। কালারটা বুঝতে অসুবিধা হয় আর কি। আপনারা ধরুন আপনি কোনো একটা জায়গায় ঘুরতে গেছেন, সেখানে দৃশ্য খুব সুন্দর, মৃদুমন্দ বাতাস বইছে, হালকা রোদ। আপনি ওই জায়গাটা বা ওই মুমেন্টটা কিভাবে অনুভব করেন, কিভাবে উপভোগ করেন? সেটা আমরা মনের দিক থেকে যে এই জায়গাটা কত সুন্দর হাওয়া বইছে, গাছপালা গাছের হাওয়া পাচ্ছি, পাখির আওয়াজ পাচ্ছি, এটা মনের মধ্যে পাচ্ছি আমরা যে জায়গাটা খুব সুন্দর লাগছে, এখানে বেশ মুক্ত হাওয়া, এখানে পরিবেশটা খুব ভালো। আমরা এটা অন্তর দিয়ে এটা আমি করি আর কি, অনুভব করি। আপনি ভগবান বিশ্বাস করেন? হ্যাঁ, ভগবান কি এটা মনে হয় সবাই যেটা বলে আমরা সেই করি আর কি, মানে বিশ্বাস যে ভগবান বলি কিছু না থাকলেও এটা তাকে স্মরণ করি আর কি। স্মরণ করি যে কোথাও গেলে আমি ধরুন নারায়ণকে আমি কোথাও গেলে আমি ধরুন দেশের বাড়ি যাচ্ছি, সেটা আমি ঠাকুরের প্রণাম করে, আমি খুব নারায়ণ ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুরের খুব ভক্ত আমি, সেটা আমি ঠাকুর প্রণাম করে আমি বাইরে বেরোই। ভগবান যে কোনো কি আপনার কাছে? ভগবান বলে কিছু আকার বলে তো কিছু নেই, আমরা এগুলো তো একটা কী বলি মানে আপনি যে বললেন না যে নারায়ণ বা লক্ষ্মী ঠাকুরকে আমি স্মরণ করি, সেটি নারায়ণ ঠাকুর বললে আপনার কি মনে হয়, কেমন দেখতে? বা লক্ষ্মী ঠাকুর বললে কি মনে হয়, তিনি কেমন দেখতে? এগুলো ধরুন এগুলো শুনেছি ঠাকুরের যে প্রতিমা যেগুলো করা হয়, সেটা সেই ঠাকুরটাকে অনুভব করি যে লক্ষ্মী ঠাকুরের দুটো হাত আছে, নারায়ণ ঠাকুরের 4টে হাত আছে। এগুলো শোনা কথা, এগুলো মনের মধ্যে অনুভব করি। এবং হাত দিয়ে দেখেছিলেন যখন পুজো হয়ে যাবে, যখন বিসর্জন দেয়, তারপর সেই ঠাকুর হাত দিয়ে নেড়ে দেখেছি। আচ্ছা, আপনার কখনো ভগবানের ওপর রাগ হয়নি আপনার এই পরিস্থিতির জন্য? কখনো দোষারোপ করেননি ভগবানকে? এগুলো মনের মধ্যে যে আগে যখন খুব কষ্ট পেতাম, ভগবান এটা বলতাম যে ভগবান কী করবেন আজ সারা জীবনটা আমার কী হবে, সে মনের মধ্যে আগে খুব কষ্ট পেতাম যে কী হবে জীবনটা, সেটা মানে যেটা স্বাভাবিক সবাই বলে ভগবান। আচ্ছা, সফলতা মানে কি আপনার কাছে? সাকসেসফুল মানে সাকসেসফুল মানে ওই জীবনে
যে কোনো কাজ করে মানে যে কোনো একটা কাজ মানে সফল করা আর কি, সেটা যখন আমি যে কোনো একটা কাজ লক্ষ্যে পৌঁছাচ্ছি, সে যখন ধরুন আমি একটা কোনো ধরুন কাজ করবো, সেই কাজটা যখন সাকসেস, কাজটা যে ধরনের কমপ্লিট হচ্ছে, সেটা সেই কাজটা আমার মনের মধ্যে না, এই কাজটা আমি সাকসেসফুল না হলে আমি এটা 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 মানে তার মাধ্যমে মানে সফলতা পাবো না। যে ধরনের কাজটা কমপ্লিট করতে পারছি, সেই কাজটা সফল না হলে সেটা মনের মধ্যেই আসে না যে এই কাজটা আমি কমপ্লিট না করতে হলে আমি এটা সাকসেসফুল হতে পারলাম না। আচ্ছা মাস্টারমশাই, প্রযুক্তি কতটা আপনাকে স্বাধীনভাবে চলাফেরা করতে সাহায্য করেছে? মানে ধরুন এই যে আমি আপনাকে আগের দিন ফোন করলাম, কথা হচ্ছিল, আমি জিজ্ঞাসা করলাম আপনি কি আমাকে চিনতে পেরেছেন, আপনি বললেন হ্যাঁ, লাস্টে দুটো নাম্বার 08, চিনতে পেরেছি। মানে এই নাম্বার কীভাবে মনে রাখেন? বা ধরুন আমি যদি বলি আপনি আমাকে একটা ফোন করে দেখান, আপনি কিভাবে ফোনটাকে ইউজ করেন, আমাকে দেখাবেন? হ্যাঁ, দেখে দিচ্ছি, দিন ফোনটা দিন। আপনাকে কল করবো তো? হ্যাঁ, আপনাকে কল করছি। আমাকে ফোন করুন, দেখি কেমনভাবে করেন। আপনার নামটা, আপনার এটা বেরিয়েছে। আপনার ফোন কাছে আছে তো? একদম। এই যে লাস্টের নাম্বারটা আপনি মনে রাখছেন, তাহলে তো আপনাকে প্রচুর মানুষের নাম্বার মনে রাখতে হয়। হ্যাঁ হ্যাঁ, একটু আমি এই যে স্টাফেদের আমার বাড়ির সব নাম্বার মুখস্থ, এমনি লোড করে থাকলেও নাম্বার সব মুখস্থ থাকে আমাদের। এটা কোনো নাম নেই, এটা তো আমাদের দৃষ্টিহীন ছেলেরা স্ক্রিন টাচ ফোন ব্যবহার করছে, বুঝলেন? হ্যাঁ, এটা অফ করে দিলাম। হ্যাঁ, একদম একদম একদম। এই যে এই নাম দিয়ে সেভ করা আছে, এই নামগুলো পরপর বলে আসবে, যেগুলো নাম দিয়ে সেভ করা আছে, এবং মেসেজও পড়ে দেয়, মেসেজ পড়ে দেবে, সেটা বের করছি। বেশ। এটা ফোন ইউজ করা কোনো ব্যাপার না, এটা দৃষ্টিহীন ছেলেরা স্ক্রিন টাচ ফোন ব্যবহার করছে, এবং অনলাইনে যে টাকা পেমেন্ট, সেটাও দৃষ্টিহীনরা করছে, এটিএমে টাকা তোলা, সেটাও দৃষ্টিহীন ছেলেরা করছে ওরা। বেশ। আপনার কাছে স্বাধীনতা বলতে কি? নিজে নিজে চলাফেরা করা, নাকি প্রযুক্তির মাধ্যমে কোনো কিছু কাজ একা একা করা, নাকি উপার্জন করা? হ্যাঁ, স্বাধীনতা বলতে নিজে যে কোনো কাজের মধ্যে বলছেন নাকি? কাজ বলুন, মানে আপনার কাছে একটা মানুষের জীবনে স্বাধীনতা কি? মানে শুধুমাত্র যে টাকা উপার্জন করে সংসার চালানো এটা, নাকি ধরুন নিজে নিজে নিজের পরিস্থিতিটাকে মেনে নিয়ে নিজের সমস্ত কর্মটা নিজে করা, কোনটা স্বাধীনতা আপনার কাছে? হ্যাঁ, এটা হ্যাঁ, নিজের আর ধরুন আমি এত বড় জীবনে প্রতিষ্ঠিত হয়েছি, আরও 5 জনকে আরও মানে করে দেওয়া, যারা যাতে এই দৃষ্টিহীনদের পড়াশোনা নিয়ে আরও তারা ছেলেমেয়েরা যে আরও উচ্চশিক্ষায় যেতে পারে, তাই সেটাও আমার মনের মধ্যে যে একটা যে ছেলেমেয়েদের আরও শিক্ষা দেওয়া, যে তারাও যেন আরও 5টা দৃষ্টিহীন ছেলে যারা সার্ভিস করছে, তারাও যেন তারাও আমাদের মতো পড়াশোনা করে তারা জীবনে প্রতিষ্ঠিত হোক। বেশ, এবার একটু মজাদার প্রশ্ন করা যাক। ধরুন রাস্তাঘাটে আপনি হাঁটাচলা করছেন, কেউ আপনাকে এসে সাহায্য করলো, সেটা আপনার কেমন লাগে? সেটাতে আপনি বিরক্ত হন নাকি আপনার ভালো লাগে? না, ওটা ভালো লাগে। কি বলছেন হাঁটাচলাটা? ধরুন আপনি রাস্তায় দাঁড়িয়ে আছেন, রাস্তাটা পার হবেন, কেউ এসে আপনাকে রাস্তাটা পার করে দিল, হ্যাঁ, এটা আপনার কাছে বিরক্ত হলেন যে দূর কেন আমাকে পার করতে এলো, আমি তো চলে যেতে পারবো? না, সেটা তো আমাদের আনন্দের বিষয় থাকে। হ্যাঁ, যে ভদ্রলোক যে ধরুন আপনি হেল্প করে দেন, তাই অবশ্যই এটা ভালো বলতে হবে যে হ্যাঁ, তাকে থ্যাঙ্কস জানাতে হয় যে হ্যাঁ, অনেক উপকার করেছো। এই যে আমি মেদিনীপুর থেকে যে বাড়ি যে একা যাওয়া আসা করতাম, তখন এই বিভিন্ন জায়গায় মানুষ হেল্প করতো, সেগুলো তো খুব, সে তো আনন্দের বিষয়।
সেটার তাকে থ্যাঙ্কস জানাতে হয়। আপনার কি করতে বেশি ভালো লাগে? গান শুনতে, বই পড়তে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি গানের নেশা খুব আছে আমার। আমি আমার রেডিও শোনার খুব নেশা। আমি বাড়িতে এখন আমার বাড়িতে টিভি থাকলে আমি টিভি চ্যানেল রেডিওর খুব নেশা, রেডিও খুব গান শুনি। রেডিওটা আমার কাছে খুব দৃষ্টিদের কাছে রেডিওটা বেশি। এখন ফোনে গান শোনা হয়, কিন্তু রেডিও আমি খুব রেডিওর খবর শুনি, রেডিওর গান শুনি। সরি আবার লেগে ঠিক আছে, কোনো ব্যাপার না। মনের মধ্যে ওটা সেই গান শুনি খুব রেডিও। আচ্ছা। ওটা রেডিওটা খুব পছন্দ করি আর কি। আমি যখন ক্লাস 11 বা 12-এ পড়তাম তখন প্রথম একটা প্রেমের নাটক পড়েছিলাম, দ্য আই হ্যাভ ইট। ওখানে একটা মানে কথা ছিল যে যারা চোখে দেখতে পান তারা এমন অনেক কিছু মানে উদাসীনভাবে বা অ্যাভয়েড করে চলে যান, যেটা যারা দৃষ্টি নেই তারা সেটা অনুভব করে। কি স্পেশাল পাওয়ার থাকে আপনার মনে হয় যে আপনি যেটা আর 5টা সাধারণ মানুষ অবজার্ভ করতে পারছে না সেটা আপনি করতে পারেন? হ্যাঁ, আমাদের দৃষ্টিদের হ্যাঁ, যে কোনো কাজ আমরা এটা অনুভবটা খুব মনে, যে কোনো জিনিস মানে মনের মধ্যে গেঁথে নিই আর কি। যে কোনো কাজ বলুন, সেটা আমি মানে মনের মধ্যে অন্তর দিকে গেঁথে নিই আর কি। যদি এই ধরুন হ্যাঁ, আমরা আমি দুর্গা পূজা এলে আমার স্ত্রীকে নিয়ে ঠাকুর দেখতে যাই। আমরা সেগুলো অন্তর দিয়ে আমরা অন্তর্দৃষ্টিতে দেখি ঠাকুর। এটা আমরা বিভিন্ন প্যান্ডেলে ঠাকুর দেখতেও যাই আমার স্ত্রীকে নিয়ে। এবং আমাদের সেটা প্রতিবন্ধীদের ওটা ভিআইপি গেট দিয়ে ঢোকার ব্যবস্থা থাকে, এবং ঠাকুর দেখতেও যাই। বাহ, কোথায় কোথায় ঘুরতে গেছেন আপনি? হ্যাঁ, বহু প্রতি বছর দুর্গা পুজোয় বর্ধমানেই থাকি। আচ্ছা। আমার স্ত্রীকে নিয়েই ঠাকুর দেখতে যাই। তো প্রতিটা পুজো মণ্ডপেই আমরা হেল্প পাই, এবং ঠাকুর দর্শন করি, মায়ের দর্শন করি। আর এমনি বেড়াতে যাওয়া আমার স্ত্রীকে নিয়ে বিভিন্ন জায়গায়, বেড়াতে যাওয়ার আমার খুব ভালো লাগে। বেশ। আচ্ছা, স্পর্শের মাধ্যমে কি আপনি বুঝতে পারেন এই মানুষটা কতটা আত্মবিশ্বাসী বা এই মানুষটা ভালো না খারাপ? না, স্পর্শের মাধ্যমে ওটা বোঝা যায় না। স্পর্শের মাধ্যমে মানুষটাকে চেনা যাবে, আমরা মানে স্পর্শের মাধ্যমে মানুষটাকে তার আচার আচরণ ব্যবহার সেটা বোঝা যাবে না। স্পর্শ করে ওটা বোঝা যাবে না। তার আচার আচরণ ব্যবহার, ওটা তার কথার ভঙ্গিতে সে কথাবার্তা এতে ওটা বুঝতে পারবো কোন ছেলে, কোন মানুষ খারাপ, কোন মানুষ ভালো। ওটা স্পর্শে বোঝা যাবে না, স্পর্শে মানুষটাকে চেনা যাবে। আচ্ছা, ধরুন আপনি বসে আছেন, মানে যেটা আমার ক্ষেত্রে হয়, আমি হয়তো বসে আছি, অনেকজন আছে, তার মধ্যে কেউ একজন এসে বসলো, কিন্তু তার এসে বসা, সে হয়তো কিছু কথাবার্তা বলছে না, কিন্তু তার উপস্থিতিটাই আমার কাছে কেমন একটা অস্বস্তিকর হয়ে গেছে। মানে মনে হচ্ছে যেন দম বন্ধ হয়ে আসছে, উঠে চলে যেতে ইচ্ছে করে। মানে আমার কোথাও মনে হয় তার ভাইবসটা বা তার অরাটা নেগেটিভ টাইপ। আবার কেউ আছেন যার কাছে বসতে খুব ভাল লাগে, কিছু কথা বলতে হবে না, এমনি তার শুধু উপস্থিতিটাই খুব ভাল লাগে। আপনার ক্ষেত্রে এরকম হয়? এরকমও হয়। এরকম যারা প্রকৃত আমার কাছে খুব ভালো ভালো মানুষ, তারা এলে খুব ভালো হয়। যারা ধরুন যাদের কাছে আমি যাকে ধরুন পছন্দ করি না, সে এলে একটু অস্বস্তি মনে হয়, যেন সেটা অস্বস্তি মনে হয়। আচ্ছা, এই দৃষ্টিহীন মানুষদের নিয়ে বহু মানুষের বহু রকম ভুল ধারণা আছে, আপনার মতে সেটা কি? হ্যাঁ, এটা আমার মতো দৃষ্টিহীন এখন গ্রামগঞ্জে আছে দৃষ্টিহীনরা, মানে দৃষ্টিহীনদের যে এত সুন্দর পড়ার ব্যবস্থা, অনেক গ্রামগঞ্জে কিছু জানে যদি দৃষ্টিহীনরা এত পড়াশোনা করে এরা এত উচ্চশিক্ষা হচ্ছে, সেটা এখনও গ্রামের মানুষ সেটা করে যায়। দৃষ্টিহীন মানে সমাজে অবহেলিত, এখনও অনেক মানুষের ধারণা যে দৃষ্টিহীনরা কিছুই করতে পারবে না। অনেক মানুষের এখনও গ্রামগঞ্জে আছে যে ওরা দৃষ্টিহীন মানে ওদের সারা জীবন অন্ধকার, ওরা কিছু করতে পারবে না। এরকম আমি ছোটোবেলা তো আমি বলতাম, আমার প্রতিবেশীরা অনেক কিছু বলে যে লাইফটা কী হবে, সারা লাইফটা, এরকম কিছু মানুষ আছে এবং সামনে দুঃখও দেয়, মানে
যে হ্যাঁ দৃষ্টিহীন মানে কিছু করতে পারবে সময় না, হ্যাঁ কিছু করতে পারে না, বোঝা। সে সমাজে অবহেলিত। হুম, হ্যাঁ, এটা এটা অনেক মানুষের এখনও ধারণা আছে যে অনেকে এখনও পর্যন্ত দৃষ্টিহীন স্কুলে অনেকে ভর্তি করতে চায় না, বুঝলেন। হুম, ওই যে দৃষ্টিহীনদের যে পড়াশোনা এত সুন্দর ব্যবস্থা সেটা মানতে চায় না। না অনেকে মানতে চায় না। আপনার সাথে সেদিন কথা হচ্ছিল, আপনি বললেন যে কোনো হ্যাঁ। একটা গ্রামে একটা হ্যাঁ ছেলে, হ্যাঁ এই যে আপনার দুর্গাপুরে একজন আমাদের দুর্গাপুরে একটা ছেলে আমাদের আছে, ওই যে ছেলে প্রকাশ, হ্যাঁ, ওই প্রকাশের বাড়ি দুর্গাপুরে। আচ্ছা, ওর মা একটা মেয়ে দেখেছে, একটা ছেলে একটা মেয়ে দেখেছিল। হুম, ছেলেটা একটু ওই ডবল হ্যান্ডিক্যাপ, একটু ববার দৃষ্টিহীন নয়, ববার আর কিছু পোলিওর কিছু সমস্যা আছে। হুম, তো আর মেয়েটা দৃষ্টিহীন, হুম, মেয়েটা বলতে 10-12 বছরের মেয়ে। হুম, তো বাড়ির লোককে অনেক ওই প্রকাশের মা অনেক বুঝিয়ে যে দৃষ্টিহীনদের যে অন্ধদের কত সুন্দর পড়াশোনার ব্যবস্থা, আমার ছেলে ওখানে আছে, ওখানে পড়াশোনা সত্যি সুন্দর ব্যবস্থা, খাওয়া দাওয়া এবং সে সবটাই ফ্রি পাবে, খাওয়া থেকে তার স্কুল ড্রেস থেকে যা যাবতীয় সব কিছু সরকার থেকে দিবে হুম, ফ্রি। সেই স্কুলে এত সুন্দর ব্যবস্থা যে তুমি তোমার মেয়েকে ভর্তি করো, হুম, সেই হ্যাঁ সেই তার মাধ্যমে না সে বল যে আমার মেয়ে সোনার খাট পালঙ্ক দিলেও আমি স্কুলে ভর্তি করবে না। তাহলে এই যে এই জিনিসগুলো কত এই লাগে বল। তাহলে সেই তার একটা দৃষ্টি এখন যতদিন মা বাবা বেঁচে আছে তারপর তার লাইফটা কী হবে। আপনার কি মনে হয় তারা কেন এরকম করে? কারণ আমি এসে তরুণ স্যারের সাথে কথা বলছিলাম, উনিও বলছিলেন যে ওনার বাচ্চা উনি দেখতে পাচ্ছেন না, কিন্তু তবুও মানতে চাইছে না যে আমার বাচ্চা দেখতে পায় না। মানে ওনারা কি ভয় পান? মানে কি মনে হয় স্কুলে পড়ালে কি হ্যাঁ। সমস্যা? হ্যাঁ এটা ব্যাপার কি, হ্যাঁ কিছু কিছু মানুষ যে মানে আমার ছেলে প্রতিবন্ধী বলে সেটা মানে এই প্রকাশ কারো কাছে বলতে চায় না। সেই এমন এমন এরকম মানুষ কিছু কিছু আছে হুম, যে আমার লুকিয়ে রাখতে চায় আমার ছেলে মানে যে প্রতিবন্ধী বলে তাকে সেই ঘরে বসিয়ে রাখা, এটা তো ঠিক নয়। হুম, সে প্রতিবন্ধী বলে সে কিছু করতে পারবে না। সে এখন সমাজ কত উন্নত, এতে দৃষ্টিহীনরা যে এখন বিভিন্ন প্রচারও তো হচ্ছে দৃষ্টিহীন ছেলেরা। আমাদের স্কুল থেকেই তো আপনার বলেছিলাম আপনার কয়েকজন ছেলে যে জেনারেল স্কুলে সার্ভিস করছে, হুম, তারা শিক্ষকতা করছে, পিএইচডি করছে, দৃষ্টিহীন ছেলেরা। তাহলে এগুলো তো প্রচার হচ্ছে, সব গার্জেন নিশ্চয়ই জানে এবং যে এসে- এদের সুন্দর পড়ার ব্যবস্থা এত সুন্দর। একদম। এবং এসে দেখলাম যে এখানকারই প্রাক্তন ছাত্রছাত্রীরা তাদেরকে পড়াচ্ছে আবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা তো এসে দেখছেন। হ্যাঁ, মানে এটা আপনার কি মনে হয় তারা ভয় পায় না তারা লজ্জা পায় যে সমাজে আমরা দেখাবো না, হ্যাঁ কোথাও সমাজ তারা অবহেলা করবে বলে সেই ভয়ে আটকে হ্যাঁ রাখে? এটা ভয় না, লজ্জা পায় লজ্জা পায় মনে হচ্ছে, হুম, বেশ। লজ্জা পায়। আচ্ছা, আপনার কাছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ বা কোনটা কমজোরি বলে মনে হয়, ভাগ্য নাকি কর্ম? মানে না হয়, বলুন। আমি কর্মটাই বেশি, ভাগ্যকে দোষ দিয়ে এটা ঠিক আছে, ভাগ্যকে দোষ দিলে হবে না। জীবনে কিছু করতে হলে আমরা কর্ম করতে হবে। হুম, ভাগ্যকে দোষ দিলে কি হবে, আমি যদি বাড়িতে যদি চুপচাপ বসে থাকি, হুম, ভাগ্য কি আমাকে সব ধরুন অন্যকে জুটে আসবে, আমি বাড়িতে চুপচাপ বসে আমি খাটবো না, আমি এমনি অন্য জুটে যাবে, হুম, তাহলে সেটা সে জায়গায় বোকামো। বকামো। সেটা হুম, আমাকে কর্ম করতে হবে, কর্ম করলে তাহলে নিশ্চয়ই ফল পাবে। কর্মের ফল পাবো। আচ্ছা মাস্টারমশাই, আপনি কিছু বলতে চান কি এই বর্তমান যুবক সমাজকে? হ্যাঁ আমি যেটুকু আমার ক্ষুদ্র বুদ্ধিতে একটু বলি, আর আপনারা একটু দৃষ্টিহীনদের নিয়ে আরও প্রচার করবেন, যাতে বিভিন্ন গ্রামে যদি আরও ছেলেমেয়েরা থাকে, যে দৃষ্টিহীন ছেলেরা যে এত সুন্দর ব্যবস্থা, তারা যাতে আরও জীবনে এই যে স্পেশাল স্কুল আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টে স্পেশাল স্কুল আছে, তারা যাতে স্কুলে ছেলেমেয়েরা ভর্তি করে, সেটা আপনারা আরও বিভিন্ন গ্রামে প্রচার করুন, যে ছেলেমেয়েরা যাতে বাড়িতে বাবা মারা যাতে বাড়িতে না বসে রাখে, বসিয়ে রাখে না, তারা স্কুলে যেন ভর্তি করার ব্যবস্থা করে। এগুলো এটা আপনাদের কাছে এটা বিভিন্ন দিয়ে প্রচার করুন। বেশ মাস্টারমশাই, আজকে আমাদের আড্ডাটা তাহলে এখানেই শেষ করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এখানে ঠিক আছে, আসার জন্য। আপনাদের এই যে এই অমূল্য সময় নষ্ট করে আপনারা এখানে এসেছেন,
আপনাদেরকে অশেষ ধন্যবাদ। সময় নষ্ট না, আমরা সময়টা এখানে এসে ভীষণভাবে উপভোগ করলাম। গোপুর সাথে আমরা কুস্তিও লড়লাম। এবার এক্ষুনি আমরা এবার একটু এখানকার বাচ্চাদের সাথে কথা বলবো। হ্যাঁ, ঠিক আছে। এখানকার বাচ্চাদের গান, তাদের কথা, তাদের গল্প এবার একটু শুনবো। আর মাস্টারমশাইকে আমরা এবার বিদায় ঠিক আছে, জানাচ্ছি। হ্যাঁ। এবার আমরা এই স্কুলের হিরোর সাথে পরিচয় করব। শুভজিৎ মণ্ডল, কেমন আছো বলো শুভজিৎ মণ্ডল? ভালো আছি। কিন্তু ওর একটা ভালো ডাকনাম আছে, কিন্তু ওই ডাকনাম দিয়েই আমি ওকে ডাকবো। ওর নাম হচ্ছে গপু, তাই তো? না, তাহলে অনি অনি। অনি। কিন্তু আমি গপু নামটা যে শুনলাম এখানে এসে। আরে আমি ডাকনামটা বলিনি তো, আচ্ছা, ডাকনামটা বলো। অনি। আচ্ছা, অনি। কিন্তু আমার গপু নামটা বেশি ভালো লাগে, তাহলে ওটাই বলি। হ্যাঁ। ঠিক আছে। আমি শুনেছি গপু খুব ভালো মন্ত্র পড়ে, হুম। তাই? হুম। আমরা কি একটা গপুর কাছ থেকে মন্ত্র শুনতে পারি? হুম। শোনাও তো শুনি। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম পূর্বার্কমিব বন্ধনাৎ মৃত্যুর্মুক্ষামৃতাৎ। এছাড়া একটা জিনিস আছে, কি? মহাদেবের তাণ্ডব নৃত্য। আরে সাবাস, বলো শুনি একটু। आहा हर हर शिवरण्डव नीलकंठ गंगाधर हाय सैनवते आरे ज्ञान ऐसा विशाल बैठे हो मृगन छाए महादेव चंद्र विराजे तरना ना 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 तरना ना 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 तरना ना 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 तरना ना 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 तरना ना 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 तरना ना 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 ना। দারুণ দারুণ দারুণ। এগুলো তোমাকে কে শেখায়? ফোনে শিখি এমনি। ফোনে শেখো? তোমার শিব ঠাকুরকে খুব ভালো লাগে? ওই শিব ঠাকুরের ভক্ত। ভক্ত? আচ্ছা, শিব ঠাকুরকে কেমন দেখতে বলো তো, কি মনে হয়? গলায় সাপ, হুম সামনে নন্দী, হুম ভস্য মাখা, হুম হাতে ত্রিশূল। হুম এরকম ভাসে তোমার কাছে? হুম, মানে আমি স্বপ্নে দেখি কি দেখো? যে শিব ঠাকুর। তোমার কাছে এসেছে? আর গপুকে চকলেট দিচ্ছে? না, তাহলে বর, বর দিচ্ছে? মানে ওই যে আশীর্বাদ দেয় না। আচ্ছা আচ্ছা, কি বর দিয়েছে তোমাকে? গপু কি বর চেয়েছে? আমি হুম যেন সবার ভালো করতে পারি। কি পড়াশোনা ভালো করতে পারো? হ্যাঁ। আর কি চেয়েছে গপু? আমি চেয়েছি হুম যে সব সাধুদের যেন খাওয়ার কষ্ট না থাকে, আচ্ছা, আর? যাতে আমি অমর হয়ে যাই। তুমি অমর হয়ে যাবে? তারপর তুমি অমর হয়ে কি করবে? অমর হয়ে মানুষের সেবা করব। মানুষের সেবা করবে? হ্যাঁ, কি রকম ভাবে সেবা করবে? ভাবছি একটা স্কুল খুলবো, স্কুল? হাসপাতাল। আচ্ছা, আর? আমি বড় হয়ে কি হবে বলবো? বলো, আমি এক্ষুনি তোমাকে Army। জিজ্ঞাসা করতাম। আরে বাবা, আর্মিদের কি কাজ বলো তো? ওই যে আতঙ্কবাদী মারা, আতঙ্কবাদী মারা? ডিউটি করা, আচ্ছা, আর? ট্রেনিং। কি ট্রেনিং? প্রথমে ট্রেনিং করতে হয়, তারপরে আর্মিতে জয়েন করা হয়। বাহ, আমাদের দেশের নাম কি গপু? ভারত, ইন্ডিয়া। তোমার কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছা করে গপু? এয়ারপোর্টে এয়ারপোর্টে? এয়ারপোর্টে কি ঘুরবে? প্লেন দেখতে ইচ্ছে করে। প্লেন দেখতে ইচ্ছা করে? হ্যাঁ। প্লেন কেমন তোমার? তুমি যখন স্বপ্নে কখনো প্লেন দেখেছো? না, স্বপ্নে দেখিনি, বাস্তবে দেখেছি। বাস্তবে দেখেছো? হ্যাঁ, ওই যে আকাশে শো শো করে উড়ে যাচ্ছিল। আচ্ছা, ওই প্লেনে করে 500 ইট নেওয়া যাওয়া হচ্ছিল। 500 ইট? হ্যাঁ, এই 500 ইট কি? মানে 500টা ইট। হ্যাঁ, কি? ওই ইটগুলো একটা একটা করে ধামধুম করে পড়ছিল। এটা তুমি কোথায় দেখেছো? ওই যে কলকাতায়। কলকাতায় দেখেছো? হ্যাঁ, বাবার একটা অফিস আছে তো। হুম, তোমার বাবা কি করে? একটা অফিসে, আমার নিজের অফিস। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই আমি গপুর একটু চশমাটার ব্যাপারে শুনতে চাই। গপুকে এই চশমাটা কে দিয়েছে? আমার কাকার চশমার দোকান আছে। আচ্ছা, সেখান থেকে গপু নিজের পছন্দ মতন একটা নিয়ে চলে আসে নাকি?
না, আমাকে নিজেই দেয়। আচ্ছা, নিজেই দেয়। গোপুর একটা গান শুনি, গোপু একটা গান শোনানো যাবে? হ্যাঁ, একটু শোনাও, একটু গান শুনি। গোপু এখন তৈরি হচ্ছে, ও রেডি হোক একটু। মনে পড়ছে। বলো। হারে রে 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 আমায়। ছেড়ে দে রে দে রে, যেমন ছাড়া বনের পাখি। এটা আমি পুরোটা জানি। গাও, তুমি আর আমি একটু একটু করে গাই। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দিরে। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, ঘন শ্রাবণ ধারা যেমন বাঁধন হারা, ঘন শ্রাবণ ধারা যেমন বাঁধন হারা, বাদল বাতাসে যেমন ডাকাত আকাশ লুটে ফিরে। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দিরে। হারে রে 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 আমায় রাখবে ধরে কেড়ে, দাবানলে নাচন যেমন সকল কারণ ঘেরে। হারে রে 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 আমায় রাখবে ধরে কেড়ে, বজ্র যেমন বেগে গর্জে ঝড়ের মেঘে, বজ্র যেমন বেগে গর্জে ঝড়ের মেঘে, অট্ট আসছি সকল বিঘ্ন বাধার বক্ষ চিরে। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দিরে। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। বাহ, দারুণ! গোপু পুরো ফাটিয়ে দিয়েছে। আচ্ছা গোপু, স্কুলে কেমন লাগে বলো? ভালো। খুব ভালো? হ্যাঁ, কি করো স্কুলে এসে বলো? পড়াশোনা করি কি কি পড়ো? অনেক কিছু। কি কি? অর্ডার নাম্বার, অঙ্ক। কি ভাল লাগে পড়তে সব থেকে বেশি? অঙ্ক। অঙ্ক পড়তে ভাল লাগে? হ্যাঁ, আমি অঙ্কতে পটু। পটু, আচ্ছা, বাহ। আর আমি অঙ্কতে একদম জিরো। তাহলে বলুন তো 2 আর 10 যোগ করলে কত হয়? 2 আর 10 যোগ করলে কত হয়? এই রে, কত? 12। এই রে, ঠিক। আচ্ছা, গোপু কিন্তু খুব ভালো কুস্তিও লড়ে নাকি? পাঞ্জা লড়ে। হুম। আমার সাথে আরেকবার পাঞ্জা হবে? না, বালির বস্তা আছে। বালির বস্তা তো নেই, তবে ওটা ছাড়া অন্য কিছু? পাথর আছে। পাথর? পাথর নেই, আর কিছু, অন্য কিছু? তো কুস্তিটা কি আপাতত বিরতি দেবো? আমি বক্সিং করতে ভালো পারি। ঠিক আছে, কিন্তু আমার গায়ে অত জোর নেই, আমি তোমার সাথে বক্সিং করব। তুমি খুবই শক্তিশালী। ঠিক আছে ঠিক আছে, ভেঙে যাবে এখনই। ঠিক আছে। গোপুর কেমন লাগলো আজকে বলো আমাদের সাথে এখানে থেকে? ভালো। কতটা? অনেকটা। গোপুর কেমন লাগে এই সব কিছু চারপাশ? গোপু কিভাবে বোঝে যে এখন রাত হয়েছে, এখন দিন হয়েছে? 4টা উঠলেই বোঝা যায় রাত, আর 4টা নেমে গেলেই বোঝা যায় দিন। 4টা আবার কি মানে? চাঁদ? তুমি কি করে বোঝো কখন চাঁদ উঠেছে? ওই যে ঝিঝি পোকার ডাক শুনে বোঝায়। আচ্ছা, আর কখন বোঝো যে চাঁদটা ডুবে গেছে? পাখিদের ডাক শুনে। আচ্ছা, বাহ, খুব সুন্দর। একটা জিনিস বলো। সেটা শুনলাম, যেটা বলছিলাম। হ্যাঁ, কোনটা বলো তো? শিবের একটা গান। শিবের একটা গান? চলো শুরু করো। आशुतोष शशांक शेखर चंद्रमौल चिदंबरा, कोटि कोटि प्रणाम शंभु, कोटि नमन दिगंबरा। निर्विकार ओंकार बीना ही तुम्ही देवादिदेव,
जगत सर जग प्रलय करता शिवम सत्यम सुंदरा निरंकार स्वरूप काले सर्वमहायोगीश्वरा दया निधिरारीश्वरा जय जटाधर भयंकरा शूल पाणी त्रिशूलधारी अगणे गागंबरी जय महेश त्रिलोचनाय विश्वनाथ विशंबरा। বাহ, কৈলাস পর্বতে আজ পর্যন্ত কেউ পৌঁছতে পারেনি। আচ্ছা, যদি কখনো সম্ভব হয় তুমি আর আমি একদিন যাব। হ্যাঁ, না, ওখানে উঠতে উঠতে হুম। ক্লান্ত হয়ে যেতে হয় আর ধপধপ করে পড়ে যাবে। আচ্ছা, বেশ। গপুকে অনেক থ্যাংক ইউ। গপু আমাদের সঙ্গে এত সুন্দর গল্প বলল, এত বুদ্ধির গল্প বলল, এত মহাদেবের স্তোত্র শোনালো, তার জন্য গপুকে অনেক থ্যাংক ইউ। গপু তাহলে টাটা। টাটা। এবার আমরা অন্য একটা বন্ধুকে ডাকি। তোমার কে? ডাকি কাউকে একটা। কাকে ডাকবো বলো? মেয়েগুলো চ্যালেঞ্জ করেছিল। কি চ্যালেঞ্জ করেছিল গো? যে যে ভালো গান গাইতে পারবে হ্যাঁ, তাকে মেয়েগুলো কান ধরে উঠবস করবে, আর যদি ছেলেরা ভালো গান গাইতে না পারে তাহলে ছেলেদের সব ক্যাডবেরিগুলো ওরা নিয়ে নেবে মেয়েগুলো। আচ্ছা, মানে এটা এখানে আসার আগে মানে চ্যালেঞ্জ হয়েছে যে মেয়েরা ছেলেদের আমি তো ছেলেদের লিডার। ওকে ওকে, ঠিক। তো ঠিক আছে লিডার মশাই, এবার তাহলে আমরা অন্য একজনকে ডাকি নাকি? দেখি মেয়েরা কেমন গান করতে পারে, কারণ ছেলেরা কিন্তু অ্যাক্স করে এগিয়ে গেছে লিডারের জন্য। চলো এবার গপুর বললে এবার দেখি কোন মেয়ে আসে। চলো গপু। এবার আমরা একটু নন্দিনীর সাথে কথা বলবো, কারণ যেহেতু একটু আগে আমরা জেনেছি যে ছেলে আর মেয়ের মধ্যে কি হয়েছে, চ্যালেঞ্জ হয়েছে ছেলে আর মেয়ের মধ্যে। এবার আমাদের এখন মেয়ে এসেছে প্রতিযোগিনী, দেখা যাক। নন্দিনী কেমন আছো বলো? হ্যাঁ, ভালোই আছি। ভালোই আছো? স্কুলে কেমন লাগে বলো? স্কুলে ভালোই লাগে। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 4-এ পড়ি। কেমন পড়াশোনা করতে ভালো লাগে তোমার? হ্যাঁ, পড়াশোনা কতটা? করতে ভালো লাগে। কতটা ভালো লাগে? অনেকটাই ভালো লাগে। কি বেশি ভালো লাগে, বাংলা, অঙ্ক, ইংরেজি? বাংলা। বাংলা। আমি শুনলাম তুমি খুব ভালো কবিতা বলো, তা আমাদের একটা কবিতা শোনাও। ঠিক আছে। নমস্কার। খুকো কাঠবিড়ালি, কাজী নজরুল ইসলাম। কাঠবিড়ালি কাঠবিড়ালি, পেয়ারা তুমি খাও, গুড় মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি লেবু লাও, বিড়াল বাচ্চা কুকুর ছানা তাও, ডাইনি তুমি হোতকা পেটুক, খাও একা পাও যেথায় জেঠুক, বাতাবি লেবু সকলগুলো একলা খেলে ডুবিয়ে নুলো, তবে যে ভারী ল্যাজ উচিয়ে পুটুস পাটুস চাও, ছোচা তুমি তোমার সাথে আরই আমার যাও। কাঠবিড়ালি বাঁদরিমুখী, মারবো ছুঁড়ে কিল, দেখবি তবে রাঙাদাকে ডাকবো দেবে ঢিল, পিয়ারা দেবে যতই উঁচা তাইতিতে তোর নাকটি বোঁচা, হুতমো চোখি গাবুস গুপুস, একলাও খাও হাপুস হুপুস, পেটে তোমার পিলে হবে কুড়ি কুষ্টিমুখী। হে ভগবান, একটা পোকা ডাস পিটি উড়ি ঢুকে, ইস খেও না মস্ত পানা ওই সে পাকাটাও, আমিও খুবই পেয়ারা খাই যে একটি আমায় দাও। কাঠবিড়ালি তুমি আমার চর্দি হবে, বৌদি হবে, রাঙা দিদি
তবে একটা পেয়ারা দাও না। উফ, হে রাম, তুমি ন্যাংটা পুটো। ফ্রকটা নেবে, জামা দুটো? আর খেও না পেয়ারা তবে, বাতাবি লেবু ছাড়তে হবে। দাঁত দেখিয়ে দিচ্ছ যে ছুট। ও মা, দেখে যাও। কাঠবিড়ালি, তুমি মরো, তুমি কচু খাও। নমস্কার। বাহ, এই এত বড় কবিতাটা কে শেখালো তোমাকে? নন্দিনী, এই এত বড় কবিতাটা তোমায় কে শেখালো? ওই স্যার ম্যামরা শেখালো। বাহ, আমরা একটু জানতে চাই নন্দিনী বড় হয়ে কি হতে চায়? আমি বড় হয়ে টিচার হতে চাই। বেশ, কেন কেন তুমি টিচার কেন হতে চাও? তোমার পড়াতে ভালো লাগে? হ্যাঁ। তুমি কাউকে পড়াও এখন, ছোট বাচ্চাদের? মানে টিচার খেলো কখনো? হ্যাঁ, খেলি তো। নন্দিনী এবার আমাকে একটা গান শোনাবে। ঠিক আছে, শোনাও। বল গোলাপ মোরে বল, তুই ফুটিবি সখী কবে। বল গোলাপ মোরে বল, তুই ফুটিবি সখী কবে। বল গোলাপ মোরে বল, তুই ফুটিবি সখী কবে। ফুল ফুটেছে চারিপাশ, চাঁদ হাসিছে শোধা হাস, বায়ু ফেলিছে মৃদু শ্বাস, পাখি গাইছে মধুরবে। তুই ফুটিবি সখী কবে। বল গোলাপ মোরে বল, তুই ফুটিবি সখী কবে। বল গোলাপ মোরে বল, তুই ফুটিবি সখী কবে। প্রাতে পড়েছে শিশির কণা, সাজে বহেছে দক্ষিণাবাই। পড়েছে শিশির কণা, সাজে বহেছে দক্ষিণাবাই। কাছে ফুলবালা সারি সারি, দূরে পাতারো আড়ালে সাজেরো তারা, মুখানি দেখিতে যাই। দূরে পাতারো আড়ালে সাজেরো তারা, মুখানি দেখিতে যাই। বায়ু দূর হতে আসে আছে, যত ভ্রমর ফিরেছে কাছে। কচি কিশলয় গুলি রয়েছে নয়ন তুলি, তারা শোধাইছে মিলে সবে। তুই ফুটিবি সখী কবে। বল গোলাপ মোরে বল, তুই ফুটিবি সখী কবে। বল গোলাপ মোরে বল, তুই ফুটিবি সখী কবে। প্রাতে পড়েছে শিশির কণা, সাজে বহেছে দক্ষিণাবাই। পড়েছে শিশির কণা, সাজে বহেছে দক্ষিণাবাই। কাছে ফুলবালা সারি সারি, দূরে পাতারো আড়ালে সাজেরো তারা, মুখানি দেখিতে যাই। দূরে পাতারো আড়ালে সাজেরো তারা, মুখানি দেখিতে যাই। বায়ু দূর হতে আসে আছে, যত ভ্রমর ফিরেছে কাছে। কচি কিশলয় গুলি রয়েছে নয়ন তুলি, তারা শোধাইছে মিলে সবে। তুই ফুটিবি সখী কবে। বল গোলাপ মোরে বল,
তুই ফুটিবি সখী কবে বল, গোলাপ মোরে বল। তুই ফুটিবি সখী কবে, ফুল ফুটেছে চারিপাশ চাঁদ, হাসিছে শোধা হাস, বায়ু ফেলিছে মৃদু শ্বাস, পাখি গাইছে মধুরবে। তুই ফুটিবি সখী কবে বল, গোলাপ মোরে বল। তুই ফুটিবি সখী কবে বল, গোলাপ মোরে বল। তুই ফুটিবি সখী কবে। কিছু বলার নেই, অপূর্ব অপূর্ব। তোমাকে কে গান শেখায়? হ্যাঁ, তোমাকে কে গান শেখায়? ওই স্যার ম্যামরা গান শেখাই। অপূর্ব, মানে কি অপূর্ব গলা, কি অসাধারণ, কিচ্ছু বলার নেই। আমার সত্যি কিছু বলার নেই ওকে। অসাধারণ গান, অসাধারণ। তোমার কতটা ভালো লাগলো এই সব কিছু আমি জানি না, কিন্তু আমার ভীষণ ভালো লাগলো এটা দেখে, এখানে এসে তোমাদের সাথে সময় কাটিয়ে। হ্যাঁ, আমারও খুব ভালোই লেগেছে। নন্দিনীর সাথে দেখা করে আমার খুব ভালো লাগলো। থ্যাংক ইউ নন্দিনী, তুমি আমার সাথে দেখা করেছো বলে। ওয়েলকাম ওয়েলকাম। বেশ, হ্যাঁ, আজকে আমি যত না এক্সাইটেড, তার থেকে বেশি এক্সাইটেড এই পুচকে বাচ্চাগুলো। এরা এখন আমাদেরকে সহজ পাঠটাকে সুন্দর করে কবিতার মাধ্যমে বলে শোনাবে, তাই তো? হ্যাঁ, চলো শুরু করো। নমস্কার। রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ। ছোট ছোট খোকা বলে অ, শেখে নিশে কথা ক। হর্ষই দীর্ঘই বসে খায় ক্ষীর খই, হর্ষ দীর্ঘ ডাক ছাড়ে ঘেউ ঘেউ। ঘন মেঘ বলে রি, দিন বড় বিশ্রী। বাটি হাতে এ ওই, হাঁক দেয় দে দই। ডাক পারে ও ও, ভাত আনো বড় বউ। আলো হয় গেল ভয়, চারিদিক ঝিকমিক। দিঘি জল ঝলমল, যত কাক দেয় ডাক। বায়ু বয় বনময়, বাঁশ গাছ করে নাচ। ঝাউ ডাল দেয় তাল, বুড়ি দায় জাগে নাই। ক্ষুদিরাম পারে জাম, মধুরায় খেয়া বাই। জয়লাল ধরে হাল, অবিনাশ কাটে ঘাস। হরিহর বাঁধে ঘর, পাতাল আনে চাল। গুরুদাস কর দীননাথ, রাধে ভাত। গুরুদাস করে চাষ। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি। দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি। চিকচিক করে বালি, কোথা নাই কাদা। এক ধারে কাশবন, ফুলে ফুলে সাদা। কিচিমিচি করে সেতা, শালিকের ঝাঁক। রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক। আর পারে আমবন তাল বন চলে, গায়ের বামুন পাড়া তারি ছায়া তলে। তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে, গামছায় জল ভরে গায়ে তারা ঢালে। সকালে বিকেলে কভু নাওয়া হলে পরে, আঁচলে ছাকিয়া তারা ছোট মাছ ধরে। বালি দিয়ে মাঝে থালা, ঘটি বুলি মাঝে। বধুরা কাপড় কেচে যায় গৃহ কাজে। আষাঢ়ে বাদলে নামে নদী ভর ভর, মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর। মহাবেগে কল কল কোলাহল ওঠে, ঘোলা জলে পাকগুলি ঘুরে ঘুরে ছোটে। দুই কূলে বনে বনে পড়ে যায় সারা, বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া। নমস্কার। দারুণ দারুণ দারুণ, হেভি হয়েছে। আমি
জীবনে এই সহজ পাঠ খালি ওই কখার মতন পড়েই গেছি, এরকম যে কিছু হয় এই পুচকেগুলোকে না দেখলে আমিও জানতাম না। নমস্কার, আমার নাম আরাধ্যা মুখার্জি। আমি একটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করে শোনাচ্ছি। হে সখা মম হৃদয়ের, হে সখা মম হৃদয়ের, সংসারে সব কাজ ধ্যানে জ্ঞানে হৃদয়ের, হে সখা মম হৃদয়ের, হে সখা মম হৃদয়ের, নাথ তুমি এসো ধীরে, সুখ দুঃখ হাসি নয়ন নীরে, নাথ তুমি এসো ধীরে, সুখ দুঃখ হাসি নয়ন নীরে, লহ আমার জীবন ঘিরে, লহ আমার জীবন ঘিরে, সংসারে সব কাজ ধ্যানে জ্ঞানে হৃদয়ের, হে সখা মম হৃদয়ের, হে সখা মম হৃদয়ের। নমস্কার। থ্যাংক ইউ, তোমাকে অনেক থ্যাংক ইউ, তুমি এত সুন্দর একটা গান শোনালে আমাদেরকে। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 6। 6-এ। এটা তোমার জন্য। থ্যাংক ইউ। টিফিন খেয়েছো? না, এখনো বাড়িতে খাবো। তোমার বাড়ি কোথায়? কি করে আর কে নিতে আসবে? মা আচ্ছা বেশ। আছে এখন। এখন আছে? হুম। ওলে বাবা রে, ভালো থেকো। হুম। টাটা। আমি জীবনে এতটা এক্সাইটমেন্ট কখনো কোনো পডকাস্টে ফিল করিনি। যত না এক্সাইটমেন্ট আমার ছিল তার থেকে বেশি ছিল আমার চারপাশের এই মানুষগুলোর। এই পুরো পডকাস্টটা করতে করতে অনেক কিছু তো মনে হয়েছে, কিন্তু স্পেশাল যে জিনিসগুলো আমাকে ছুঁয়ে গেছে, আমি সত্যি কত ননসেন্স জিনিসপত্র ভেবে নিজেকে কষ্ট দিই, কত উল্টোপাল্টা ভাবনা ভাবি। এদের দেখে আমি সত্যি মানে অবাক হয়ে গেলাম যে ভগবান মানুষের কাছ থেকে একটা জিনিস কেড়ে নিলে তাকে অনেকগুলো জিনিস দিয়ে সমৃদ্ধ করে দেয়। এদের কারোর গলার গান, কারোর ভগবানের প্রতি এত ভালোবাসা, মানে পৃথিবীতে অনেক কিছু আছে অনুভব করার, অনেক কিছু আছে দেখার, শুধু দেখার জিনিসগুলোর জায়গাটা বদলাতে হবে। যাই হোক, আজকের পডকাস্ট আমাদের এখানেই শেষ করতে হবে। প্রত্যেকটা মানুষ সুযোগ পেলে কিছু না কিছু সত্যিই করে দেখায়। এই ধরনের স্কুল যাদের সত্যিই প্রয়োজন তাদের জন্য আমি এই স্কুলের ঠিকানাটা এই ভিডিওর এন্ডে দিয়ে রাখবো। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আজকের এই পডকাস্ট আমাকে একটা জিনিস অনুভব করালো, পৃথিবীটা শুধুমাত্র দেখার জন্য নয়, পৃথিবীটা অনেকটা অনুভব করার জন্য। নমস্কার।